আমি আজকে তোমাদেরকে কনফর্মাল ম্যাপিং করব, আমি যেটা আমাদের লাস্ট চ্যাপ্টার। তো এক্ষেত্রে যেটা বলে রাখি যে আমরা এ পর্যন্ত যা পড়েছি তার মধ্যে অনলাইন ক্লাস হিসেবে আমরা দুটো টপিকস নিয়ে আলোচনা করছিলাম। একটা হচ্ছে রেসিডিউ থিওরাম, এখন হচ্ছে কনফর্মাল ম্যাপিং। তো কনফর্মাল ম্যাপিংটা কি জিনিস সেটা আমরা বুঝতে পারছি যে এটা একটা ফাংশন। তো এটা ফাংশন কনফর্মাল ম্যাপিং বুঝার আগে আমরা আসলে ম্যাপিংটা কি সেটা একটু বুঝে নিই। তো এই জন্য আমরা ট্রান্সফরমেশন বা ম্যাপিং কাকে বলে, আমরা কি করব, ট্রান্সফরমেশন করব। অর্থাৎ একটা প্লেন থেকে, এখানে যেহেতু আমরা কমপ্লেক্স নিয়ে আলোচনা করছি, সো এক প্লেন থেকে আরেক প্লেনে কিভাবে ট্রান্সফর্ম করা যায় আন্ডার দ্য কন্ডিশন, সেটা আমরা দেখব। তো এই জন্য আমরা ইয়েতে পড়েছিলাম যে অ্যানালাইটিক ফাংশন যখন পড়েছি তখন আমরা বলেছিলাম যে fz ইজ আ ফাংশন অফ uv। ঠিক আছে, fz ইকুয়াল টু হচ্ছে u প্লাস iv। সেই u প্লাস iv সেখানে কি ছিল, u ইজ এ ফাংশন অফ xy ছিল, v ইজ এ ফাংশন অফ xy ছিল। আমরা ওখান থেকে আরো কিছু জিনিস দেখেছিলাম যে ল্যাপ্লাস u যদি ল্যাপ্লাস কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন আমরা বলেছিলাম হারমোনিক ফাংশন। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এর যোগফল u কে x এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল করে আবার u কে y এর সাপেক্ষে দুবার করে তাদের যোগফল যদি 0 হয় তখন আমরা বলেছিলাম যে u ইজ এ ফাংশন অফ হারমোনিক ফাংশন। ওখান থেকেই আসলে, হ্যাঁ বলো ম্যাডাম, আজকে কি রেকর্ড করব না ক্লাসটা? করো। আচ্ছা, আচ্ছা, তাহলে ট্রান্সফরমেশন অফ ম্যাপিং, the equations of this u is a function of xy and v equal to v is a function of xy defines a transformation or mapping by means of which a corresponds between uv plane and xy plane can be established. তাহলে আমরা আসলে xy plane যেটা বলছি সেটা হচ্ছে xy প্লেনটা কি, আসলে z প্লেনটা। z প্লেনটাকে আমরা কি বলি, এই z এর যে কোঅর্ডিনেটস গুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে x আর y এর কোঅর্ডিনেটস। সেখানে একটা প্লেন পাবো, সেই প্লেনটাকে আমরা বলছি z প্লেন অথবা xy প্লেন। এই xy এর মানগুলোর উপর বেশি করে যখন আমরা একটা ফাংশন নিব fz ইকুয়াল টু লিখবো w, তো সেখানে u আর v এর মাধ্যমে আমাদের অর্থাৎ xy এর মানের জন্য u আর এবং v এর মানগুলো চেঞ্জ হয়। সেই u এবং v দিয়ে যখন কোনো প্লেন রিপ্রেজেন্ট করবে তখন এটাকে বলছি uv প্লেন। uv প্লেনের মধ্যে u হচ্ছে রিয়েল এক্সিস আর v হচ্ছে ইমাজিনারি এক্সিস, কিন্তু u ইজ অলসো এ ফাংশন অফ xy এন্ড v ইজ অলসো এ ফাংশন অফ xy। সেটা আমরা আগে রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট আলাদা করে দেখে আসছি। তো সেখান থেকে আমাদের এখানে এই জিনিসটা বোঝার কোনো সমস্যা হওয়ার কথা না যে আমরা xy প্লেন কোনটাকে বলবো আর uv প্লেন কোনটাকে বলবো। uv প্লেনটা হচ্ছে w প্লেনটা আর xy z প্লেনটা হচ্ছে z প্লেনটা। z প্লেনে z ইজ এ ফাংশন অফ xy, সো x এর রিয়েল এক্সিস থেকে x এর ভ্যালুটা আসবে আর y থেকে আমরা ইমাজিনারি ভ্যালুগুলো y থেকে নিব। তো সেটা মিলে আমরা যে প্লেনটা পাবো সেটাকে বলছি xy প্লেন, আর করসপন্ডিং যে ফাংশনটা আমরা বের করব সেটা হচ্ছে uv এর প্লেন। সেখানে u রিয়েল পার্ট থেকে আসবে আর ইমাজিনারি পার্ট থেকে আসবে, কিন্তু এরা হচ্ছে ফাংশন, এগুলা হচ্ছে কোঅর্ডিনেটস অর্থাৎ x আর এবং y এর রিয়েল ভ্যালু। বাট এখানে u ইজ আ ফাংশন অফ x অর্থাৎ দুটো x এবং y এর দুটোর কম্বাইন্ড পয়েন্ট যেটা, সেটার জন্য u এর কি চেঞ্জ হয় সেটা আমরা দেখবো এবং v এর কি চেঞ্জ হয় সেটা আমরা দেখবো। তো এই জন্য তাহলে ফাংশনটা তাহলে ডিফাইন করা থাকবে। তখন আমরা যদি এই xy প্লেন থেকে অর্থাৎ xy প্লেন থেকে uv প্লেন পাই তখন আমাদের যে ম্যাপিংটা হয় বা এটাকে আমরা ম্যাপিংও বলি অথবা ট্রান্সফরমেশনও বলি, এটা হচ্ছে 1-1 ম্যাপিং। দ্যাট ইজ একটা xy এর পয়েন্টের জন্য একটা uv এর পয়েন্ট পাবো। সেটা আমরা এক্সাম্পল গুলো যখন যাব তখন আরো বুঝতে পারবো। The corresponding points in the two planes are called images of each other. তাহলে এই দেখো যে xy প্লেন এটা, ঠিক আছে, এটা হচ্ছে uv প্লেন। xy প্লেনের যে কোনো একটা পয়েন্ট অর্থাৎ x এবং y কি কন্ডিশন করে আমরা একটা পয়েন্ট পাবো, সেই পয়েন্টের করসপন্ডিং অর্থাৎ x এবং y এর মানের জন্য দেখা যাবে যে uv তে আমরা করসপন্ড আরেকটা একটা পয়েন্ট পাচ্ছি xy এর মানের জন্য। তো সেই xy এর মানের জন্য একটা একটা করে পয়েন্ট পাবো। এভাবে যদি আমরা মোর দেন ওয়ান পয়েন্টস নিই তখন সেক্ষেত্রে এক একটার জন্য এক একটা মান পাবো। তো সেই জন্য এই যে এক একটা ভ্যালু ভিন্ন ভিন্ন হবে তখন আমরা যেটাকে বলছি 1-1 ম্যাপিং।
The corresponding points in the two planes are called images. Hence, by means of equation 1, equation 1, a region or curve of xy plane is said to be transformed or mapped on or represented by the corresponding curve of UV plane. তাহলে xy এর রিজিয়নটা ট্রান্সফার হয়ে কোথায় যাবে? ইউভি প্লেনের মধ্যে যাবে, সেটা আরেকটা কার্ভ দেখাবে। আমরা এই গেল যে কিভাবে আমরা ট্রান্সফরমেশন পাবো, ট্রান্সফর্ম করব ইউভি তে, কিভাবে ট্রান্সফার করব যে এক্সওয়াই প্লেনকে কিভাবে আমরা যে ইউভি প্লেনের মধ্যে রিফ্লেক্ট দেখব সেটা আমরা বুঝবো। তাহলে আমাদের মেইন টপিক হচ্ছে কনফর্মাল ম্যাপিং। তো এখানে ট্রান্সফরমেশনটা প্রথমে দরকার, তারপর হচ্ছে কনফর্মাল ম্যাপিং কি। Conformal mapping হচ্ছে, suppose the transformation u is a function of xy, v is a function of xy maps the two curves c1 and c2. তাহলে আমরা uv এর পয়েন্টগুলো নিয়ে যে কার্ভটা দেখব সেটাতে আমরা বলছি যে এটা হচ্ছে w প্লেন অথবা uv প্লেন। uv প্লেনে দুটো কার্ভ দেখাচ্ছে, একটা c1 আর একটা c2 uv প্লেনে, যারা ইন্টারসেক্ট করেছে z বিন্দুতে। ঠিক আছে, এটা ইউভি প্লেনের ইন্টারসেক্টিং দুটো কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে z0। আর এই যে c1 এবং c2 পেয়েছি, কার্ভ পদলতি পেয়েছি, z প্লেনের দুটো কার্ভ আছে, সেটা হচ্ছে c1 প্রাইম আর c1 and c2 হচ্ছে z প্লেনের কার্ভ, আর এর রিফ্লেক্টটা হচ্ছে c1 প্রাইম and c2 প্রাইম, সেটা পাবো z প্লেনে। সেটা একটা পয়েন্টে ছেদ করেছে, সেটা হচ্ছে w0 এ। তাহলে c1 এবং c2 কার্ভের ছেদবিন্দু হচ্ছে z0, আর c1 প্রাইম অর্থাৎ c1 এর ইমেজ হচ্ছে c1 প্রাইম আর c2 এর ইমেজ হচ্ছে c2 প্রাইম। তারা আবার ইন্টারসেক্ট করছে কোথায়? w তে। দেখা যায় যে এই যে দুটো পয়েন্টের ইন্টারসেক্টিং পয়েন্ট, তো তাদের যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটা আর এই কোণটা যদি সেম হয়ে যায়, পরে রিফ্লেক্টের পর যদি সেম হয়ে যায়, দিকটা যদি না সেমও না হয়, তখন আমরা বলি ওটাকে আইসোগোনাল। দিকটা অন্যরকম কিন্তু ডিগ্রিটা হচ্ছে, কোণের ডিগ্রিটা হচ্ছে একই রকম, তখন আমরা বলি যে এটাকে আইসোগোনাল পয়েন্ট। আর যদি দিক যেরকম মানে c1 এর c2 এর দিক যেরকম ছিল, রিফ্লেক্ট হওয়ার পরও c1 প্রাইম এবং c2 এর প্রাইমের রিফ্লেকশনটাও একই দিক যদি হয় এবং তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা আছে সেখানে যে ইন্টারসেক্টিং অ্যাঙ্গেল আছে সেটা যদি সেম হয়, তখন আমরা এটাকে বলি কনফর্মাল ম্যাপিং। তাহলে আমি একটু বলি, suppose the transformation u is a function of xy and v is a function of xy maps the two curves. তাহলে uv maps করছে c1 and c2 at z0 of z plane on the two curves c1 prime and c2 prime intersecting at p prime w0 of w plane. If the angles between c1 and c2 at z0 is equal to the angle between c1 prime and c2 prime, then the transformation is called isogonal. তাহলে angle between c1 and c2 যদি z0 হয় এবং angle between c1 prime and c2 prime যদি z0 হয়, w0 হয়, যদি angle দুটো সেম হয়, তখন আমরা এই ট্রান্সফরমেশনটাকে বলবো isogonal transformation. If the sense of the rotation as well as the magnitude of the angle is preserved, তাহলে সেন্স মানে হচ্ছে দিকটা, রোটেশনের দিকটা যদি ম্যাগনিটিউডের অ্যাঙ্গেলের ম্যাগনিটিউড এবং রোটেশনের দিকটা যদি একই থাকে, প্রিজার্ভ করে, অর্থাৎ আগেরটাই ঠিক থাকে, তখন এই ট্রান্সফরমেশনটাকে বলবো কনফর্মাল ম্যাপ। দ্য ট্রান্সফরমেশন অফ, এখানে আমরা ফিগারগুলো দেখলে আরেকটু ক্লিয়ার হব। যেমন দেখো যে আইসোগোনাল বলছি, যেমন এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, কারণ এক্স এবং ওয়াই এর কোঅর্ডিনেটস নিয়ে আমরা এই কার্ভগুলো ড্র করেছি। তো এখানে c1 আর c2 দুটো কার্ভ পেয়েছি দুটো ফাংশনের জন্য, এবং তাদের c1 এর জন্য যে কার্ভটা পেয়েছি, c1 এর কোঅর্ডিনেটস গুলো নিয়ে যখন আমরা ইউভি তে ইউজ করব, তখন দেখা যাবে একটা পাচ্ছি c1 প্রাইম, c1 এর জন্য পেয়েছি c1 প্রাইম, c2 এর জন্য পেলাম c2 প্রাইম। তো এখানে দেখো যে এই যে মাঝখানে যে এই দুটো কার্ভের মাঝখানে যে ইন্টারসেক্টিং অ্যাঙ্গেল যেটা, সেই অ্যাঙ্গেলটা দেখা যাবে যে এই দুটো যে অ্যাঙ্গেল সেম, বাট দিকটা কিন্তু ভিন্ন। দিক যদি ভিন্ন হয়, অ্যাঙ্গেলের শুধুমাত্র মান ম্যাগনিটিউড অফ দ্য অ্যাঙ্গেল ইজ সেম, প্রিজার্ভ, তো সেই ক্ষেত্রে আমরা বলবো আইসোগোনাল। আর যদি দেখো যে এই দুটো কার্ভের ইন্টারসেক্টিং অ্যাঙ্গেল, যেমন এই দুটো কার্ভের ইন্টারসেক্টিং অ্যাঙ্গেলও আছে সেম, এবং তাদের দিকটা অর্থাৎ c1 এর দিক যেরকম ছিল,
C1 প্রাইম বলো, আবার C2 এর দিকটাও একই রকম। তাদের মধ্যবর্তী কোনটা ওকে বলবো যদি সেম হয়ে যায়, দিক এবং মান দুটোই যদি সেম হয়ে যায় তখন আমরা এটাকে বলবো কনফর্মাল ম্যাপিং। তাহলে কনফর্মাল ম্যাপিং আমাদের কিভাবে আসবো, আগে ট্রান্সফরমেশনটা দেখলাম, দেন আমরা কনফর্মাল ম্যাপিং কিভাবে বুঝবো সেটাও দেখলাম। কনফর্মাল ম্যাপিং দেখতে গিয়ে আমরা আইসোগোনালটাও ম্যাপিংটাও বুঝতে পারলাম। দেন আমাদের ট্রান্সফরমেশন গুলা বিভিন্ন টাইপের হয়ে থাকে, অর্থাৎ আমরা এক্স ওয়াই এর টার্মের যে ফিগারটা, সেই ফিগারটা কি সেম থাকবে নাকি ভিন্নভাবে হবে, সেটা কিসের উপর নির্ভর করে? ফাংশনটাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে এই ফর্মে থাকলে আমরা এটা এরকম ভাবে, অর্থাৎ প্রকারভেদ আছে। তো সাম এলিমেন্টারি ট্রান্সফরমেশন দেখো, যে ট্রান্সলেশন কোনটাকে বলছি, যদি ফাংশনের ধরনটা এরকম থাকে, এখানে অস্পষ্ট, তারপরেও বুঝার চেষ্টা করো যে fz ইকুয়াল টু z প্লাস b, তাহলে fz মানে হচ্ছে w, ঠিক আছে? ঠিক আছে, w টা হচ্ছে, fz টা হচ্ছে w and z প্লাস b, তাহলে w ইকুয়াল টু হচ্ছে z প্লাস b। তো w ইকুয়াল টু আমরা লিখি u প্লাস ib ইকুয়াল টু z কে যদি লিখি x প্লাস iy দিয়ে লিখতে পারি। তাহলে x এবং y, এখানে যদি আমি দুটোকে একসাথে মান বসাই, তখন দেখা যাবে যে আমরা w এর মানটা, u এবং v এর মানটা পাচ্ছি। u এর মানগুলো আমরা লিখবো রিয়েল অ্যাক্সিস থেকে, আর v এর মানটা লিখবো ইমাজিনারি অ্যাক্সিস থেকে। তো সেই ক্ষেত্রে আমরা রিয়েল ইকুয়েট করে আমরা এই মানটা থেকে আমরা একটা ফিগার পাবো, অর্থাৎ আমরা এক্স ওয়াই প্লেন থেকে যে মানটা নিব তার একটা পয়েন্টের জন্য দেখা যাবে যে ডাব্লিউ প্লেনের মধ্যে আরেকটা মান পাচ্ছি। এই মানটা পাচ্ছি কার উপর বেস করে? ইনস্ট্রাকশন দেওয়া আছে যে fz ইকুয়াল টু z প্লাস b, এই ইনস্ট্রাকশন উপর বেস করে আমরা ইউভি এর মানগুলো পেয়ে আমরা একটা যদি কার্ভ ড্র করে, দেখা যাবে কি এই ইনস্ট্রাকশনের কারণে ফিগারটা সেম থাকবে, বাট এই যে বি যে কনস্ট্যান্ট মানটা আছে সেজন্য সে একটু শিফট হয়ে উপরে নিচে, অর্থাৎ প্লাস মাইনাসের জন্য দেখা যাবে যে শিফট হয়ে চলে যাবে, অর্থাৎ এই মানের উপর ডিপেন্ড করবে কোথায় যাবে, কোন দিকে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে বি দূরত্বে গিয়ে আবারও সেম শেপ দেখাবে। সেটা কখন দেখাবে? এটাকে আমরা বলি, এই ধরনের ট্রান্সফরমেশনটাকে আমরা বলি ট্রান্সলেশন ট্রান্সফরমেশন, ঠিক আছে? তাহলে z ইকুয়াল টু যদি z প্লাস b হয়, তাহলে দেখা যাবে যে এই ফিগারটা এখানে সেম থাকবে, বাট বি দূরত্বে গিয়ে চেঞ্জ হবে, মানে সেম আসবে। দেন আরেকটা ট্রান্সফরমেশন হচ্ছে রোটেশন। রোটেশনটা কি? আমার যদি ফাংশনটা এরকম থাকে ই টু দি পাওয়ার i আলফা ইনটু z, তখন আমাদের যে ফাংশন, যে এই আলফাটা হচ্ছে থিটা, এটা রোটেশন এই জন্যই বলা হয়, এর জন্য আলফাটার জন্য, যেন আমাকে এক্স ওয়াই, অর্থাৎ এখান থেকে আমি অবশ্যই ইউভি কে আলাদা করে, ইউ এর মানগুলো ভি এর মানগুলোকে আলাদা করে নিব, সেই ইউ এবং ভি এর মানগুলো আমরা ডাব্লিউ প্লেনে বসাবো। বসাতে গেলে ইউ এবং ভি হচ্ছে ডিপেন্ডস অন এক্স ওয়াই, তো সেক্ষেত্রে এক্স ওয়াই এর মানটা বসানোর পরে এর একটা রিফ্লেকশন এখানে আসবে। কিন্তু দেখা যাবে কি এই আলফার জন্য ফিগারটা সেম থাকবে, বাট রোটেট হচ্ছে এই আলফাটার জন্য, এই জন্য এটাকে বলছে রোটেশন। দেন ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন হচ্ছে যে এরকম যে 2z, অর্থাৎ fz ইকুয়াল টু 2z আছে, ফিগার সেম থাকবে বাট একটু সাইজে বড় হয়ে যাবে, ঠিক আছে? তখন এটাকে বলবো ম্যাগনিফিকেশন। আরেকটা হচ্ছে ইনভার্সন, fz ইকুয়াল টু 1/z, তখন দেখা যাবে যে ফিগারটা সেম থাকবে বাট উপরে থাকলে নিচে হবে, নিচে থাকলে উপরে থাকবে, ফিগারগুলা এরকম দেখা যাবে। এখানে একটু দেখো যে আমরা নরমালি যদি নরমালি z কে আমরা লিখি কি mod of z into e to the power i theta, ঠিক আছে? কেন লিখি? ওই যে r e to the power i theta দিয়ে লিখি, যে z কে লেখা যায় x plus iy, তো x equal to হচ্ছে r cos theta আর y equal to হচ্ছে r sin theta, তো সেই r টাকে আমরা mod of z দিয়ে লিখি, তো এই জন্য আমরা এই z কে এভাবে লিখতে পারি। এখন উভয় পক্ষে ইনভার্সন করে নিলাম, অর্থাৎ ভাগ করে দিই, নিচেরটা উপরে, উপরেরটা নিচে করে দিলে তাহলে দেখা যায় যে এই উল্টে দিলে এটা আসে। এখানে আমরা এই জায়গায় এই দেখো যে 1/z ইকুয়াল টু হচ্ছে এই যে এটার রিফ্লেকশনটা দেখাচ্ছি, যে 1/z হচ্ছে 1/r ইনটু e টু দি পাওয়ার মাইনাস i থিটা, সেজন্যই এই ফিগারটা উল্টা দেখাবে। তাহলে ট্রান্সলেশন, রোটেশন, ম্যাগনিফিকেশন এন্ড ইনভার্সন, মেইন এই চারটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পাই কমপ্লেক্সের বেলায়। এখানে তোমাদেরকে এই কাজগুলো আমি এটা আলোচনা করব না, একটু একটা আলোচনা করব, যেমন ট্রান্সলেশন যেটা বলেছি
সেটা যদি আমরা এক্সাম্পল দিয়ে বুঝতে চাই তখন আমাদেরকে একটা প্রশ্ন এক্সাম্পল দাঁড় করিয়েছি, সেটা দেখো যে ট্রান্সলেশন একটু আগে বলেছি, ট্রান্সলেশনটার ফর্মটা কেমন থাকবে, ডাব্লিউ বলতে পারি অথবা এফ অফ জেড, যাই বলি, জেড প্লাস বিটা অথবা বি যাই বলি। এখানে এই বিটার জন্যই কি হবে, শিফট হয়ে যাবে, বিটা বি এর মানের জন্য এটা শিফট হয়ে ফিগারটা সেম থাকবে বা শিফট হয়ে যাবে। এই ধরনের ফিগারটার জন্য আমাদের দেখো যে একটা প্রবলেম বলি, let rectangular domain are bounded by x equal to 0, y equal to 0, x equal to y, এই মানগুলো দেওয়া আছে, এই মানগুলো অর্থাৎ এই পয়েন্টগুলা, এটা হচ্ছে এক্স ওয়াই এর প্লেন, এটা হচ্ছে একটা হচ্ছে এক্স এক্স 0, এক্স ওয়াই 0, সো একটা পয়েন্ট পাবো, আর x equal to 2 আর একটা হচ্ছে 1, এই করেসপন্ডিং পয়েন্ট নিয়ে আমাদেরকে এই ফাংশনটা রিফ্লেকশন দেখতে হবে, অর্থাৎ w equal to z plus 1 minus twice i। এটা দেখো যে আমরা যে জেনারেল ভাবে ট্রান্সলেশনের যে ফর্মুলাটা আছে সেটার সাথে মিল পাচ্ছি, যে w ঠিক আছে, z ঠিক আছে, দেন একটা কনস্ট্যান্ট মান। এটা যেহেতু আমরা কমপ্লেক্স নিয়ে আলোচনা করছি, সো ফর্মটা হবে a plus ib ফর্মে। এটা শুধু আইবি 1 ও থাকতে পারে, রিয়েলও থাকতে পারে, শুধু রিয়েলও থাকতে পারে, অথবা দুটো কম্বাইন্ড থাকতে পারে, অথবা শুধু ইমাজিনারি থাকতে পারে, যেভাবেই থাকুক তার উপর ডিপেন্ড করবে। ফিগার সেম থাকবে, বাট এই মানটার জন্য শিফট হবে, আর কিছুই না। তাহলে আমরা কিভাবে ওই যে ইউভি তে যাব, এক্স ওয়াই তো দেওয়া আছে ভালো কথা, কিন্তু ইউভি তে কিভাবে যাব সেটা আমরা এর আগে আলোচনা করেছি, এনালাইটিকে বেলায়ও আলোচনা করেছি। ঠিক এটা আমরা তাহলে লিখছি w equal to z into 1 minus twice i। তাহলে আমরা w কে লিখি u plus ib, আর z কে লিখছি x plus iy plus 1 minus twice। এখানে রিয়েল এন্ড ইমাজিনারি পার্টটাকে একই সাথে করে নিয়ে তারপর যদি ইকুয়েট করি, সো u equal to পাচ্ছি রিয়েল পার্ট এন্ড v equal to পাচ্ছি ইমাজিনারি পার্ট থেকে। তাহলে u equal to হচ্ছে x plus 1 আর v equal to হচ্ছে y minus 2। এই মানগুলো আমরা তাহলে আমাদের দেওয়া আছে x equal to 0 হলে u কত হবে, আর তারপর হচ্ছে v equal to x, y equal to 0 হলে v কত হবে, সেই মানগুলো নিয়ে আমরা মানগুলো যদি বসাই তখন দেখা যাবে যে পয়েন্টগুলো পেয়ে যাচ্ছে। দেখো যে by the map u equal to x plus 1, the lines x equal to 0 and x equal to 2 are mapped respectively on the lines y equal to 1, u equal to 1 and a equal to 3। তাহলে দেখো যে x equal to 0, x equal to 0, ঠিক আছে, x equal to 0 কোনটা, এই লাইনটা, x equal to 0 হচ্ছে এই লাইনটা, এই লাইনে x টা, তারপর x equal to 2, তাহলে হচ্ছে এইটা x equal to 2, y 0, এই লাইনটা, এই দুইটা লাইনের ম্যাপ কি হচ্ছে y u equal to 1 আর u equal to 3, u equal to 1, তাহলে u equal to 1 একটা স্ট্রেট লাইন, u equal to 1 আর একটা হচ্ছে u equal to 3, আর এই লাইনটা এখানে 3 বসালে এখানে যেটা ফিগার পাবো সেটা। এই গেল x থেকে। আবার the rectangular bounded by u equal to 1 and u equal to 3 and v equal to -2, আবার এই মানগুলা নিয়ে আমরা পাবো v equal to -2 and v equal to -1। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই ফিগারটা যা ছিল ঠিক সেম ফিগার, বাট একটু দূরে, অর্থাৎ বিটার মানটা কত পয়েন্ট পরে হবে, 1 - 2 পয়েন্ট, যেখানে আছে 1 - 2 পয়েন্ট, এখানে 1 -2 কোথায়, এইটুকু, ঠিক আছে, এই পয়েন্টটাকে ধরে, এটাই হচ্ছে তার লাস্ট পয়েন্ট। এখানে ধরে যদি আমরা রিফ্লেকশন পাই তখন আমাদের এই ফিগারটা আর এটা কি হবে, সেম হবে, বাট এই পয়েন্ট দূরে গিয়ে এই ফিগারটা দেখাবে। Similarly, we can show that each point of R is mapped into one and only one points of R prime। তাহলে R এর যে কোনো একটা রেক্টেঙ্গুলারের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে পয়েন্ট পাচ্ছে, so 1 correspondence, and conversely hence the transform a translation of rectangle for, তাহলে রেক্টেঙ্গেলের ট্রান্সফরমেশন রেক্টেঙ্গেলই দেখাচ্ছে, শেপের কোনো চেঞ্জ হয় নাই। For the given map is of the type w equal to z plus beta, where beta equal to 1 minus twice i, here the rectangle R is translated into the direction of vector beta equal to 1 minus twice i। তাহলে এই ডিরেকশন ভেক্টরটা হচ্ছে এটা।
সেখানে গিয়ে আবার রেক্টেঙ্গেল হবে। একইভাবে রোটেশনের জন্য আমরা দেখব, রোটেশনের বেলায় থিটা আসবে। ট্রান্সফরমেশনের সংজ্ঞাটাই আমরা দেখেছি যে যদি রোটেশন হয় তখন ইনস্ট্রাকশনটা থাকবে অর্থাৎ ফাংশনটা থাকবে এরকম w = z * e⁻i থিটা। এই থিটার জন্য দেখা যাবে যে রোটেশন হচ্ছে, কিন্তু ফিগারগুলা দুটো রোটেট ফিগারটা সেম থাকবে বাট রোটেট হয়ে ফেসিং দেখাবে। এইটার একটা প্রবলেম দেখিয়েছি এখানে z = e⁻i π/4 π/4 ঘুরে গিয়ে ফিগারটা দেখাচ্ছে। কেন কিভাবে দেখাচ্ছে এগুলো আমি আলোচনা করছি। আমরা যেটা আলোচনা করেছিলাম যে ট্রান্সফরমেশন, সেটাকে আবারও সংজ্ঞাটা এইভাবে লিখতে পারো, আগে যেটা বলেছি সেভাবে লিখতে পারো, অথবা এখন যেভাবে বলছি সেভাবে লিখতে পারো। যেমন for every point xy in the z plane, the relation w = fz defines a corresponding point ub in the w plane. তাহলে xy এর প্রত্যেকটা পয়েন্টের জন্য w প্লেনে এক একটা করে পয়েন্ট পাবো, correspond করবে। We call this transformation or mapping of z plane into w plane. তাহলে এইটা ম্যাপিংটা হচ্ছে z plane থেকে w plane. If a point z0 maps into the points w0, w0 is also known as the image of z0. তাহলে w0 কে তখন আমরা বলবো z0 এর ইমেজ। If the point p of xy moves along the curve c in z plane, the point p prime ub will move along a corresponding to curve c1. তাহলে p of xy c কার্ভের সাথে মুভ করছে, তাহলে এর করসপন্ডিং পয়েন্ট হিসাবে থাকবে p প্রাইম ub, সেটা মুভ করবে এই c এর করসপন্ডিং কার্ভ c1, সেখানে মুভ করবে। We then say that a curve c in the z plane is mapped into the corresponding curve c1 in the w plane by the relation w = fz. এই রিলেশনের উপর বেস করে এই দুটো কার্ভের মধ্যে রোটেশন হবে, মুভটা হবে। সেজন্য আমরা এই c কে বলছি correspondent curve for c1, অথবা কনভার্সলিও বলতে পারি। তাহলে এই c এর রিফ্লেকশন হচ্ছে c1, এক কথায় শেষ। আর কনফর্মার ম্যাপিং কেও আমরা সংজ্ঞায় যেটা বলেছি সেটা আবারও এখানে লিখেছি। এটা তোমরা কথা একটাই কথা হচ্ছে যে কনফর্মার ম্যাপিং কখন হবে, if the sense and rotation are same preserved, so the mapping is called conformal mapping. ঠিক আছে? আর আইসোগোনাল কখন হবে, only magnitude of the map transformation is preserved, so we say isogonal. If only magnitude of the angle is preserved, transformation is isogonal. তাহলে অ্যাঙ্গেলটা সেম বাট দিকটা সেম না, তখন আমরা এই ট্রান্সফরমেশনকে বলবো আইসোগোনাল। আর মান এবং দিক দুটোই যদি সেম হয়ে যায় তখন ওটা ওই ম্যাপিংটাকে বলবো আমরা কনফর্মাল ম্যাপিং। এখানে কন্ডিশন আছে, কনফর্মাল ম্যাপিং হতে গেলে ফাংশনটাকে অ্যানালাইটিক হতে হবে এবং z is not equal to 0 হতে হবে। ঠিক আছে? এই কন্ডিশনটা আমরা দেখব। এখন যেটা মেইন আমাদের এখানে আলোচনার বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। আমরা অনেক ধরনের ট্রান্সফরমেশন দেখে আসছি, তার মধ্যে মুভিয়াস ট্রান্সফরমেশনটা একটু ডিফারেন্ট, সেটাই এখানে কমপ্লেক্সে বেশি আলোচনার বিষয় হচ্ছে এই মুভিয়াস ট্রান্সফরমেশন অথবা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। সেটা কিরকম হবে? অবশ্যই ফাংশনটা w is a function of z বানাবো, কিন্তু এখানে ফাংশনটা কেমন থাকলে আমরা মুভিয়াস ট্রান্সফরমেশন পাবো? সেই ট্রান্সফরমেশনটা পাবো যদি আমার এই ফাংশন w = যদি az + b / cz + d থাকে, এই ফর্মে যদি থাকে। এখানে বাইলিনিয়ার বলার অর্থ হচ্ছে যে উপরে নিচে দুটোই ফাংশনই লিনিয়ার। এই যে ফাংশন z এর পাওয়ারটা যদি লিনিয়ার হয় তখন, এবং ফাংশনটা যদি এভাবে ডিফাইন করা থাকে, তখন এই জন্য বাইলিনিয়ার বলা হয়। দুটো ট্রান্সফরমেশনের লিনিয়ার টার্ম রয়েছে, এই জন্য এটাকে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বলে। অথবা আমরা মুভিয়াস ট্রান্সফরমেশন, যখন যেটাই বলো সেটাকে আমরা যেটাই বলো তার মানে আমরা এটা বুঝবো যে w = az + b / cz + d। এখন এটাকে আমরা একটু আলাদা করে রাখলাম। এ কমন নিলে দেখা যায় যে z + b/a, এটা নেয়ার একটু উদ্দেশ্য আছে, আমরা নিয়ে রাখলাম। নরমালি আমরা এই অর্থাৎ লিনিয়ার ফর্ম থাকলে এবং উপরে নিচে যদি ডিভিশন অর্থাৎ রোটেশন কি বলে এটা রেশনাল ফর্মে থাকে, তখন আমরা এই ফর্মটাকে বলবো
বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। এখানে a উপর থেকে কমন নিলে সেটা হচ্ছে z প্লাস b বাই a, আর c টা কমন নিলে হচ্ছে z প্লাস d বাই c। এখন দেখো যে আমরা এখান থেকে আমরা কনফর্মাল ম্যাপিং পাই কিনা সেই জন্য এটা আলোচনা করছি। কনফর্মাল ম্যাপিং বলেছি কি fz ইকুয়াল টু, একটু আগে বলেছি যে fz ইজ অ্যানালাইটিক এবং fz ইজ নট ইকুয়াল টু 0। তো এই জিনিসটা যদি আলোচনা আনতে হয় তাহলে আমাকে বলো যে fz টা কখন অ্যানালাইটিক হবে। d এর সব ভ্যালুর জন্য, যে সব ভ্যালুর জন্য কিন্তু d এর মান যদি আমি মাইনাস d বাই c দিয়ে ফেলি তখন দেখা যাবে যে এটা ইনফাইনাইট হয়েছে। সো এই মানটা ছাড়া বাকি সবগুলা মানের জন্য কি হচ্ছে, ফাংশনটা অ্যানালাইটিক হচ্ছে। সো আবার তাহলে is called bilinear transformation where a b c d are complex constant। এগুলা হচ্ছে কনস্ট্যান্ট কমপ্লেক্স, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ভেরিয়েবল থাকবে না, a b c এরা কিন্তু কমপ্লেক্স ফর্মে, অর্থাৎ 2 + 3i। কমপ্লেক্স কনস্ট্যান্ট কোনগুলোকে বলে, ভেরিয়েবল নাই, x এবং y থাকবে না, মান ফিক্সড করা থাকবে, অর্থাৎ x এর মান 2 নিতে পারি, মাইনাস রিয়েল নাম্বার দিয়ে কমপ্লেক্স ফর্মে থাকবে, সেগুলোকে আমরা কমপ্লেক্স কনস্ট্যান্ট বলি। এন্ড w আর z হচ্ছে আর কমপ্লেক্স ভেরিয়েবল। এটা হচ্ছে মুবিয়াস ট্রান্সফরমেশনের ডেফিনিশন। আমি একটু আগে বলেছিলাম যে if a b by a equal to যদি d by c হয়, then আমরা কি পাচ্ছি, ad minus bc equal to 0, so we get w equal to a by c পাচ্ছি। w equal to a by c is also constant, অর্থাৎ z এর মান যায়নি w এর মান কনস্ট্যান্ট থাকবে। এটা দিয়ে কি বোঝায়, z এর মান যায়নি, আমি যেহেতু ফাংশনটা আমার এরকম ডিফাইন করা থাকবে, z এর মান যায়নি, w equal to a by c এর মানে হচ্ছে z এর মানটা যায়নি, এটা কনস্ট্যান্ট থাকছে w এর মানটা। সো if ad minus bc equal to 0, then for every value of z we have the same value of w। তাহলে এই লাইন থেকে আমরা বুঝতে পারছি যে যখন ad equal to bc অথবা ad minus bc equal to যদি 0 হয় তখন দেখা যাবে যে z এর মান যায়নি, তখন w এর মানটা a by c সেম থাকছে। তো এই জন্য এইটা কে বলে ডিসক্রিমিনেন্ট অফ মুবিয়াস ট্রান্সফরমেশন, ad minus bc কে। এবার ad bc যাই থাকে, মান বসানোর পরে যদি 0 পেয়ে যায় তখন আমরা বলবো যে যদি এই ধরনের একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে, মানগুলা দেওয়া আছে, তখন আমরা যদি ad minus bc equal to 0 পেয়ে যায় তখন আমরা বলবো যে w টা constant ফাংশন, ঠিক আছে। Then for every value of z we have the same value of w যদি 0 না হয়, ঠিক আছে। যদি 0 না হয় দেন আমরা dw by dz অর্থাৎ এই ফাংশনটাকে যদি z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তো তখনও আমরা is not equal to 0 পাবো। এই যদি না পাই, ad minus bc is not equal to 0 হয়, তখন dw dz কে ফাংশনটা হবে অ্যানালাইটিক। এইজন্য এই ট্রান্সফরমেশনটাকে বলে কনফর্মাল ম্যাপিং। from 1 দেখো যে z equal to আমরা পাচ্ছি z equal to from 1 z equal to এইটা দিয়ে পাবো, এটা মাইনাস dw প্লাস b c, অর্থাৎ এখানে আছে z is a w is a function of z। দেন আমি যদি ইনভার্স করে অর্থাৎ z টাকে নিয়ে বাম পাশে নিয়ে আসি আর w দিয়ে লিখি তখন এই ফাংশনটা হবে এই ধরনের। দিস অলসো বাইলিনিয়ার, তাহলে এইটাও বাইলিনিয়ার, এটা হচ্ছে ইন টার্মস অফ w এর জন্য বাইলিনিয়ার, এটা বলেছি টার্মস ফর z এর জন্য বাইলিনিয়ার। This is also except for w equal to a by c। w equal to a by c হলে কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সো এখানে z থাকছে না, z এর মান যাই বসাই z থাকছে না, তো সে z যদি না থাকে তাহলে তো লিনিয়ার বলতে পারবো না, তো সেজন্য except w equal to a by c। এই জিনিসটা একটু দেখো যে এখানে একটা লিনিয়ার বাইলিনিয়ারের ট্রান্সফরমেশনটাকে আবারও আরেকটা ডেফিনিশনের মাধ্যমে লিখেছি, সিম্পলি ছোট করে লেখা যায়, সেটা হচ্ছে কি Mobius transformation is a Mobius transformation is any function of the form this az plus b cz plus d where ad minus bc is not equal to 0। তাহলে ad minus bc equal to 0 হলে কি হয়ে যাবে, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু z টা থাকবে না, তো z যদি না থাকে তাহলে আমরা Mobius transformation বলতে পারবো না। সো এই কন্ডিশনটার সাথে ad minus bc is not equal to 0 সেটাও বলতে হবে।
নোট দ্যাট এখানে যদি এটাকে আমরা একটু আগে বলেছি যে a প্রাইম অফ a প্রাইম অ্যানালাইটিক কখন হয়, যে ডেরিভেশন যদি এক্সিস্ট করে এবং z এর মানটা সবগুলা ভ্যালুর জন্য যে মানের জন্য হবে না সেই মানটা বাদে অ্যানালাইটিক যদি হয়, তাহলে নোট এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু z, we see that ad minus bc divided by cz plus d whole square is not equal to 0. তাহলে এই যদি এটা যখন হয় তখন আমরা বলতে পারি যে therefore a Möbius transform is conformal at every point except at its pole z minus d z equal to minus d by c. অর্থাৎ এখানে দেখো যে পোল কোথায় হচ্ছে, এখানে দেখো পোল হচ্ছে এটা, z কে লেখা যায় কি, z টা যদি কমন নিয়ে ফেলি তাহলে লিখতে পারি c, কি বলি সিটাকে যদি কমন নিই সেটা লিখতে পারি কি d বাই c, এবং এই পোলটার মান কত হবে মাইনাস d বাই c। সো এই পোলটা বাদে বাকি সব মানের জন্য আমার ফাংশনটা এক্সিস্ট হবে, প্রাইম অফ এক্সিস্ট হবে। এক্সিস্ট যদি হয় তাহলে সেজন্য আমরা এই ট্রান্সফরমেশনটাকে বলবো কনফর্মাল ম্যাপিং। কনফর্মাল ম্যাপিং এর এইটার লিমিটেশন ছাড়া বাকি সবগুলাই হচ্ছে অ্যানালিটিক ফাংশনের লিমিটেড কন্ডিশন, তো সেজন্য ফুলফিল করে, তো সেই ক্ষেত্রে আমরা এজ কে তখন কনফর্মাল ম্যাপিং বলতে পারি। তাহলে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন কখন হবে, যখন az প্লাস বি ডিভাইডেড বাই cz প্লাস ডি হবে, অথবা এটাকে যদি z বলি এটা ফাংশনটা w এর মাধ্যমে আসবে, তখন নামটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিলে আমরা এটা যেটা পাই z ইকুয়াল টু মাইনাস dw প্লাস d b cw মাইনাস a। এই ফর্মেশনটাকে আমরা বাইলিনিয়ার বলবো। কেন বলবো, দুটো টার্মই w এর লিনিয়ার ফর্মে আছে, w এর টার্মটা 1 পাওয়ারটা। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রস রেশিও। আমরা আসলে Möbius ট্রান্সফরমেশন দিয়ে কি করব সেটা দেখো, ক্রস রেশিও এখানে আরেকটা থিওরেম পড়ব। তাহলে ক্রস রেশিও কি, the cross ratio of four complex numbers z1 z2 z3 z4 taken in order is defined as, এইটা কিন্তু মনে রাখতে হবে যে এই ক্রস রেশিও বললে আমাদের ডেফিনিশনের ম্যাথমেটিক্যাল টার্মটা এরকম হবে, যেমন দেখো যে z1 z2 z3 z4 চারটা কমপ্লেক্স নাম্বার থাকবে, তাদেরকে যদি এই ফর্মে লিখি সেটাকে বলছি ক্রস রেশিও। কেমন করে লিখছি দেখো, z1 minus z2 নিচে চলে আসবা z2 minus z3, তারপর লিখবা উপরে z3 minus z4 এবং z4 minus z1 নিচে, এভাবে যদি টার্মটা মনে রাখতে 1 2 2 3 3 4 4 1। আবারও বলছি 1 2 উপরে নিচে 2 3, তারপর আবার উপরে 3 4 নিচে 4 1। যদি এই রেশিওটা হয় তখন আমাদের এই যে ট্রান্সফরমেশনটাকে বলি ক্রস রেশিও। ক্রস রেশিও বলি এই, অর্থাৎ সেখানে চারটা কমপ্লেক্স নাম্বারের রেশিও দেওয়া থাকবে। তাহলে আমরা রেশিওকে ব্র্যাকেট দিয়ে লিখি, বুঝছো, z1 z2 z3 এই মানটা যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই এটা বুঝতে পারবো যে এটা হচ্ছে চারটা নাম্বারের ক্রস রেশিও, এবং তখন আমরা এই ব্র্যাকেট দিয়ে লিখলে আমরা এই জায়গায় যদি ইকুয়াল লিখতে চাই অনুপাতটা হবে কি 1 2 2 1 1 2 2 3 3 4 4 1। এখন এখানে মনে করে যে একটা কমপ্লেক্স নাম্বার z আছে আর বাকিগুলো আছে 1 2 3, তাহলে কি হবে, z এর জায়গায় 1 এর জায়গায় z লিখতে হবে, সেটা এভাবেই রাখতে হবে। ধরো যে একটা আছে z আর বাকিগুলো আছে 1 2 3, তাহলে চারটা কমপ্লেক্স নাম্বার থাকতেই হবে। তো যদি থাকে তিনটা তখন তোমাকে আরেকটা ধরে নিয়ে তারপর রেশিওটা লিখতে হবে। তো এখানে আমরা এই ক্রস রেশিওর উপর ডিপেন্ড করে আমরা একটা থিওরেম প্রুফ করব, সেটা কি, if w1 w2 w3 w4 are the images of z1 z2 z3 respectively, তাহলে z1 এর ইমেজ হচ্ছে z2, z2 এর z, হ্যাঁ হ্যালো আমরা ধরে খাওয়া খাও, z1 এর ইমেজ হচ্ছে w1, z2 এর ইমেজ হচ্ছে w2, z3 একইভাবে এইভাবে যদি প্রত্যেকটার ইমেজ চারটা আরো চারটা কমপ্লেক্স নাম্বার পাই, তো সেই ক্ষেত্রে এই আন্ডার দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন তাহলে প্রত্যেকটাই কি হবে, z ইজ এ ফাংশন, এই যে জেডটা আমরা w দিয়ে লিখলে কিভাবে লিখবো, বাইলিনিয়ার ট্রান্সফরমেশন দিয়ে লিখবো। অর্থাৎ এই যে এরকম, এটা যদি ধরো যে w1 w ইকুয়াল টু লিখতেছি a z1 প্লাস b c z1 প্লাস d,
এভাবে W2 এর জন্য লিখবো AZ2 প্লাস B CZ2 প্লাস D। এইভাবে যদি লিখি এই কন্ডিশনের উপর বেস করে এই রেশিওটা দেখা যাবে যে এর রেশিও যা তার রেশিও তা, অর্থাৎ এর ভ্যালু সমান হয়ে যাবে। এই থিওরামটাকে বলতেছি যে the ratio of W1 W2 W3 W4 equal to হচ্ছে cross ratio of Z1 Z2 Z3 Z4। cross ratio না লিখি তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে cross ratio বলবো। তাহলে এখানে ডেফিনিশন এইটা প্রুফটা আমরা দেখব এখন। জি আপু প্রুফটা দেখে মোটামুটি প্রুফটা দেখি যে বলছি যে এই প্রুফের স্টেটমেন্টটা এরকমও থাকতে পারে অথবা স্টেটমেন্টটা এরকম থাকতে পারে এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন প্রিজার্ভস ক্রস রেশিও ফর 4 পয়েন্টস। এটা থাকলেও আমরা একই জিনিস বুঝাবে, ঠিক আছে? A bilinear transformation preserves cross ratio of 4 points. That is bilinear transformation এর চারটা কমপ্লেক্স নাম্বার এর রিফ্লেকশনটা অর্থাৎ ক্রস রেশিও যা তার রিফ্লেকশনটা ক্রস রেশিও তা হবে, ঠিক আছে? এই bilinear transformation preserves cross ratio of 4 points। শেষ। এখানে বললে আমরা we mean that এই যে if W1, W2, W3, W4 are the images of Z1, Z2, Z3, Z4 respectively under the bilinear transformation, then cross ratio of 4 W এর 4 numbers এর cross ratio equal to হবে Z এর চারটা কমপ্লেক্স নাম্বারের রেশিও সমান। তাহলে আমরা এটা যদি প্রুফ করতে চাই আমাদেরকে এই যে বাইলিনিয়ারের ডেফিনিশন যেটা সেটা লাগবে। আমরা নরমালি W equal to জানি AZ plus B divided by CZ plus B। এখানে আমাদের যেহেতু ক্রস রেশিওর জন্য চারটা নাম্বার লাগবে কমপ্লেক্স, সেই জন্য প্রত্যেকটার জন্য করে আলাদা ডেফিনিশন থেকে আমরা বলে নিচ্ছি যে W1 is the images of Z1, W2 is images of Z2, image of W3 এভাবে W4 এর জন্য প্রত্যেকটা ইমেজ নিয়ে নিলাম। then we can get W1 W কে রিপ্লেস করছি W1 দিয়ে, সো Z কে রিপ্লেস করব Z1 দিয়ে। এটা বলে নিয়েছি যেহেতু এটা করতে পারি। সো W1 এর মান পাবো, W2 এর মান পাবো, এইভাবে আন্ডার দ্য বাইলিনিয়ার কন্ডিশন W3 W4 সবগুলোর ডিফারেন্স পাবো। কেন লাগবে এই ডিফারেন্স গুলো? ক্রস রেশিওর সংজ্ঞাতে আমরা একটু আগে বলেছি যে ক্রস রেশিওটা হচ্ছে Z1 Z2 Z3 Z4 এর ক্রস রেশিও যেটা বলেছি সেই ফরমান্ত হয়ে গেলে অর্থাৎ তাদের ডিফারেন্স গুলো লাগবে। একটা হচ্ছে 1 2 এর ভ্যালু যেটা লাগবে যেটা আসবে সেটা, তারপর 2 3 অর্থাৎ ডিফারেন্স গুলো বের করে নিতে হবে সাইকেল অনুযায়ী। যেমন 1 2 এর পরে 2 শেষ হয়ে গেলে 2 দিয়ে শুরু হবে, 3 2 3 দিয়ে শেষ করে আবার 3 দিয়ে শুরু হবে, 4 দিয়ে শেষ হলে 4 দিয়ে আবার শুরু হবে। ঠিক একই ভাবে আমরা এখানে এই যে এদের ডিফারেন্স গুলো বের করলাম। প্রথমে বের করলাম W1 মাইনাস W2, তাহলে W1 মাইনাস W2 এর জন্য এটা রিফ্লেকশন এটা আসছে। সেখানে দেখো যে আমার উদ্দেশ্য হচ্ছে Z1 মাইনাস Z2 কে আনা, তো এই কনস্ট্যান্ট মানটা থাকবে এরকম থাকবে, সেটা ক্রস গুণনের কারণে দুটো সিম্পলিফাই করে যা আসছে সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু দেখা যাবে যে এই টার্মের সাথে একটা টার্ম Z1 মাইনাস Z2 আসছে। ঠিক একইভাবে এইটা যদি দেখতে পারি সিমিলারলি আমরা অন্যগুলা লিখে দিতে পারবো। এটা শুধুমাত্র ডিফারেন্স 1 2 এর জায়গায় 2 3 হবে, 2 3 জায়গায় 3 এই জিনিসগুলা শুধু। তাহলে এই জায়গায় আমরা এই টার্মগুলো চলে আসছে দেখতে পাচ্ছি যে 1 2 3 তে এই জিনিসটা দেখলাম। এখন আমাদের কাজ কি ওই ফর্ম ডেফিনিশনে যে ফর্মটা আছে সেটা ফলো করা। তাহলে আমি উপরে লিখবো 1 2, নিচে লিখবো 2 3, উপরে লিখবো 3 4, নিচে লিখবো 4 1। তাই এই ট্রেন্ডটা যদি এখানে ফলো করি দেখা যাবে কি ক্রস হয়ে এই টার্মগুলো আর থাকছে না, এখানে এই টার্মটা এখানে এই টার্মটা চলে যাচ্ছে। চলে গিয়ে যা থাকছে সেটা হচ্ছে বাম পাশে থাকছে W টার্মগুলো, যে ডান পাশে থাকছে Z এর টার্মগুলো। তো আমরা দেখতে পাই যে বাই ডেফিনিশন দিস ইকুয়াল টু কে লিখছি ক্রস রেশিও অফ W1 W2 W3 W4 এন্ড ক্রস রেশিও ফর Z1 Z2 Z3 কে লিখছি আমরা এইটার জায়গায়। তো এখানে এটা হচ্ছে থিওরামটা। সো ক্রস রেশিও অফ W1 W2 W3 W4 ইকুয়াল টু Z1 Z2 Z3 ক্রস রেশিও Z1 Z2 Z3 Z4। তো এখানে ক্রস রেশিও আমরা এই থিওরামটা কেন কাজে কিভাবে কাজে লাগাবো? আমরা বলছি যে আমরা এখানে ট্রান্সফরমেশন শিখছি।
ট্রান্সফরমেশন শিক্ষার ক্ষেত্রে দু ধরনের আলোচনা করলাম। একটা হচ্ছে যে ট্রান্সলেশন গুলা যদি ডেফিনেশনটা যেভাবে ডিফাইন করা থাকে, অর্থাৎ ওখানে আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখেছি যে বিটা একটা টার্ম, সেটা সেই পরিমাণ দূরে গিয়ে সে ওই আচরণই করছে। আবার একটাতে দেখলাম রোটেশন, একটা দেখলাম ইনভার্সন, আর একটা ছিল রোটেশন ছিল, ম্যাগনিফিকেশন ছিল, তারপর ইনভার্সন ছিল। তো ওগুলা দেখলাম। এবং মুভিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে দেখলাম বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কনফর্মাল ম্যাপিং পাচ্ছি। সেই কনফর্মাল ম্যাপিংটা কি সেটা একটু আলোচনা করেছি। দেন আমরা কনফর্মাল ম্যাপিং অর্থাৎ বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে কস্ট রেশিও যদি ডিফাইন করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জেড প্লেনে চলে যেতে পারি। অর্থাৎ যদি কোনো ডাব্লিউ প্লেন থেকে জেড প্লেনে যেতে পারি, জেড প্লেন থেকে ডাব্লিউ প্লেনে আসতে পারবো বাই ক্রস রেশিও থিওরাম। তাহলে আমাদেরকে যদি কোনো ক্রস রেশিও W1 Z1 Z2 Z3 দেওয়া থাকে তাহলে আমরা W1 এরটাও পেয়ে যাব ক্রস রেশিও দিয়ে ট্রান্সফর্ম করে নিতে পারবো। তো এই জন্য একটু আর একটা एग्जांपल দেখাবো, দেন অর্থাৎ এটার অ্যাপ্লিকেশনটা দেখবো। তাহলে যদি আমরা W1 W2 মান জানি, Z1 Z2 এর মাধ্যমে ট্রান্সফরমেশনটা বের করতে পারবো এই রেশিও এই থিওরামের মাধ্যমে। দেখো, যেমন ফাইন্ড দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, এতক্ষণ বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা জেনেছি, ক্রস রেশিওটা বের করেছি। এখন বলে দিচ্ছে যে আমাকে ট্রান্সফরমেশনটা বের করতে হবে। ফাইন্ড দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন that maps the points z equal to 0 minus I minus 1। এই পয়েন্টটা দেওয়া আছে এবং তাদের রিফ্লেকশনটা z এ কি হয়, একটা হচ্ছে I, একটা 1 আর একটা 0। অর্থাৎ 0 এর ইমেজ হচ্ছে I, মাইনাস I এর রিফ্লেকশন হচ্ছে 1, মাইনাস 1 এর জন্য 0। এই যদি দেওয়া থাকে এই পয়েন্টগুলো দেওয়া আছে আমাকে, অর্থাৎ এই কন্ডিশনটা বের করতে হবে, w equal to az plus b divided by cz plus d, এই কন্ডিশনটা বের করতে হবে। তো সেই জন্য আমাকে ক্রস রেশিও ছাড়া উপায় নাই। ক্রস রেশিও রেঞ্জ আমরা জানি যে w এর সাথে z1 এর রিলেশনটা দেওয়া থাকে, যেমন ক্রস রেশিও অফ w1 ক্রস রেশিও অফ w প্লেন ইকুয়াল টু হচ্ছে ক্রস রেশিও অফ জেড প্লেন। এই পয়েন্টের উপর বেস করে এখানে আমাকে, আমরা জানি 4টা নাম্বার যদি দেওয়া থাকে তাহলে আমরা ক্রস রেশিও লিখি, কিন্তু এখানে পয়েন্ট দেওয়া আছে কয়টা, 3টা দেওয়া আছে। তাহলে আমি বলেছিলাম যে একটা এক্সট্রা ধরে নিতে হবে, যে 4টা পয়েন্ট ছাড়া আমি কি করতে পারবো না, ট্রান্সফরমেশন করতে পারবো না, ট্রান্সফরমেশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। সো তাহলে আমি ধরে হিয়ার এখানে z ইকুয়াল টু এটা দেওয়া আছে এন্ড w ইকুয়াল টু হচ্ছে এটা। So by cross ratio property, by linear transformation is this equal to this. তো আগে বলেছি। সো এইখানে আমি এই যে জায়গায় w1 টার জায়গায় w লিখছি, আর বাকিগুলা 1 2 তোমরা এই জিনিসটা এইভাবে না লিখে এখানে লিখতে পারো, যে এই লাইনটা এখানে লিখে দিতে পারো যে w মাইনাস w1, যেভাবে লিখো। এখানে যেহেতু 3টা কোঅর্ডিনেটস দেওয়া আছে, মান দেওয়া আছে, তো সেজন্য প্রথমটাকে আমরা জেনারেল ভাবে ধরে নিলাম। একটা হচ্ছে তাহলে w মাইনাস I মাইনাস 1, 1 মাইনাস 0, 0 মাইনাস 1। এখানে দেখো w1 টাকে আমি w লিখেছি, সো w2 টা হচ্ছে 1, এখানে I, ঠিক আছে, এই w মাইনাস I। তারপর লেখো w2 টাকে বলছি এই I, তাহলে I, w3 হচ্ছে 1 মাইনাস 1। তারপর বলছি আবার w3 তে 1 লিখেছি, w4 এর জায়গায় লিখবো 4, এই লাস্টেরটা 0, সো 0 দিয়ে স্টার্ট হবে, আবার 0 মাইনাস w1, সো w1 কে আমরা w লিখেছি, তাহলে এটা লিখতে পারি। ঠিক একইভাবে এখানে যেহেতু w1 এর ইমেজ, z1 এর ইমেজ হচ্ছে w1, সো আমরা যেহেতু লিখেছি w1 কে w দিয়ে, সো z1 কে লিখবো z দিয়ে। বাকি কাজগুলো সেম, এই যে z2 কে বলছি 0, আর z3 কে বলছি মাইনাস I, z4 কে বলছি মাইনাস 1। তাহলে মান আসে কি, z মাইনাস 0, 0 প্লাস, এটা মাইনাস I ছিল, প্লাস I হয়ে যাবে। তো প্লাস I, তারপর হচ্ছে মাইনাস I প্লাস 1, আবার মাইনাস 1 প্লাস 1 কেন হয়েছে, এটা মাইনাস 1 ছিল, মাইনাস 1 মাইনাস z। এই কাজটা করার পর সিম্পলিফিকেশন করে আমি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন w equal to az plus b cz plus d এই ফর্ম আনতে চাবো। অর্থাৎ বাম পাশে w কে রাখবো, বাকি সব যা আছে সব z এ নিয়ে আসবো, এবং z এর পাওয়ারটা হতে হবে লিনিয়ার।
তো দেখো যে প্রথমে সিম্পলিফাই করে নিলাম, মাইনাস ডাব্লিউ প্লাস আই, এগুলা আর আমি বলছি না। তো কাজ হচ্ছে বাম পাশে সবগুলো ডাব্লিউ নিয়ে আসবে, জেড গুলাকে ডান পাশে নিয়ে যাও। নিয়ে যেতে গিয়ে দেখা যাচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এটা আসছে। এখানে আইটাকে আমরা বারবার বলছি যে নিচে আই রাখবো না, সো আমরা উপরে নিচে আই দিয়ে গুণ করে দিব। তো নিচের আই স্কোয়ার হয়ে যাওয়ার কারণে এটা মাইনাস চলে আসবে, ইন্টু আই হলো আর জেড প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মুভিয়াস ট্রান্সফরমেশন, অর্থাৎ জেড এর মানটা যদি মাইনাস আই ইন্টু জেড প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান হয়, তখনই আমরা এই ট্রান্সফরমেশন আমরা এই ফিগারটাকে এইভাবে দেখতে পাবো, এর ইমেজ গুলো এরকম থাকবে। তাহলে এই বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা আমাদের বের করতে বলেছে, তো আমরা ক্রস রেশিওর মাধ্যমে ট্রান্সফরমেশন বের করেছি। তাহলে এই রিফ্লেকশনটাই হচ্ছে জেড এর মানগুলোর ইমেজ গুলো। তাহলে এতটুকুই আজকে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেব, ঠিক আছে? জি ম্যাম। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ম্যাম বলো। আমাদের